হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 2, যেটা হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধি। তো এই অধ্যায়টি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য, এবং যারা বর্তমানে ক্লাস 8 পড়াশোনা করছে তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে, আমি স্লাইডে মুভ করছি। আচ্ছা, শুরুতেই আমরা জানবো যে কোষ কি। যেহেতু জীবের বৃদ্ধি বা বংশ আহ, যেহেতু জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আমরা পড়তেছি, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে সর্বপ্রথমেই জানা উচিত কোষ কি বা কোষ কাকে বলে। এটা আমরা কেন জানবো? কারণ আমরা সামনেই হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন নিয়ে অনেক কিছু পড়বো। তো তার আগে আমি শুরুতে বলতে চাই যে কোষ কি সেটা নিয়ে আমি একটু ডিসকাশন করতে চাই। তো প্রথমত আমি এখানে হচ্ছে একটা ছবি রেখেছি, যেটা হচ্ছে এনিমেল সেল, আর এ পাশে হচ্ছে প্ল্যান্ট সেল। আমি এদের একটা গঠন স্ট্রাকচার রেখে দিয়েছি। আচ্ছা, আমি একটু শুরুতে বলে দিই যে এই ছবিটা আমাদের ক্লাস 8 এর যে বিজ্ঞান বইটা আছে ওখানে এই ছবিটা ইনক্লুড করা নেই। তো যাই হোক, আহ, তারপরেও আমি এই ছবিটা দিয়ে রেখেছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। এখানে বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে এই মাঝখানে আছে হচ্ছে নিউক্লিয়াস। এই যে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই অংশগুলো হচ্ছে নিউক্লিয়াস। এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস। আবার এটা হচ্ছে অ্যানিমেল সেল, অ্যানিমেল সেলেরও এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরেই হচ্ছে আমাদের এই ক্রোমোজোম গুলো থাকে। এর বাহিরে যেগুলো আমরা এই লম্বা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার বাহিরে এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, আরো আদার্স কম্পোনেন্ট গুলো থাকে। আহ, এখানে এই যে সাইটোপ্লাজমের কথা বলা হয়েছে, সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে আহ, পুরো সেল থেকে যদি আমি নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিই, এই যে নিউক্লিয়াস যেটা, এটাকে যদি আমি সরিয়ে ফেলি তাহলে যা বাকি থাকে সেলের, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ এখানে যেই অর্ধতরল জেলিনময় পদার্থটা আছে, তারপর হচ্ছে আদার্স যে কম্পোনেন্ট গুলো আছে, এগুলো সব মিলিয়ে হবে তখন সাইটোপ্লাজম। কি করলে? যখন আমি নিউক্লিয়াসটাকে এখান থেকে বাদ দিয়ে দিই। তো এইটাকে এখানে আমি কোষ কি সেটা নিয়ে একটু লিখে রেখেছি। তো কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যগত মৌলিক একককে কোষ বলে। জীবদেহের গঠন ও কার্যগত মৌলিক একক কোষ বলে। অর্থাৎ জীবদেহের গঠন ও কাজের একককেই মূলত কোষ বলে। এটা কি করে? এটা জীবদেহের সবচেয়ে ছোট জীবন্ত একক, যা জীবের সকল মৌলিক কার্যাবলী সম্পাদন করতে সক্ষম। আহ, এর এক্সাম্পল কি হতে পারে? মানুষের দেহে হচ্ছে কোটি কোটি কোষ রয়েছে। আমাদের শরীরে কিন্তু অসংখ্য ধরনের কোষ রয়েছে। আর অ্যামিবার শরীরে হচ্ছে একটা কোষ, আর এদের পুরো জীবদ্দশায় হচ্ছে একটাই কোষ থাকে, অর্থাৎ এদের দেহে মাত্র একটাই কোষ থাকে। তো এটা নিয়ে একটু বলা এই জন্য যে আমরা হচ্ছে যেহেতু কোষ বিভাজন নিয়ে সামনে পড়তে যাচ্ছি, তো কোষ কি জিনিস সেটা আমরা একটু জেনে নিই। আর তাছাড়া একটা মানুষ ছোট থেকে যখন বড় হয়, তখন তার কিন্তু শরীরের কোষগুলো বিভাজিত হতে পারে। কোষগুলো যখন বিভাজিত হয়, বিভাজিত হয়ে হয়ে সে হচ্ছে বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, আমাদের রেকর্ডিংটা হচ্ছে কিনা আমি সেটা একটু চেক করি, যে আমাদের রেকর্ডিংটা চলতেছে ঠিক করে। আমরা আবার পড়াশোনা করতে, আমি হচ্ছে নেক্সট স্লাইডে মুভ করতেছি। ওকে, আমাদের নেক্সট স্লাইডের শুরুতেই আছে, সরি এক মিনিট, এখানে তো আচ্ছা একটু এক্সচেঞ্জ হয়ে গেছে। আমাদের নেক্সট স্লাইডের শুরুতে ছিল অ্যামাইটোসিস নিয়ে। তো অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিস হচ্ছে এক ধরনের কোষ বিভাজন। অ্যামাইটোসিস হচ্ছে
এক ধরনের কোষ বিভাজন। এই কোষ বিভাজন কোথায় হয়? এই কোষ বিভাজন হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা, এগুলোতে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটিতে কি হয়? ডাম্বেলের আকার ধারণ করে। আমি একটু আগে তোমাদেরকে নিউক্লিয়াস দেখিয়েছিলাম ছবিতে, এটা হচ্ছে সেই নিউক্লিয়াস। দেখো এই নিউক্লিয়াসটা ডাম্বেল আকার ধারণ করে। তোমরা নিশ্চয়ই ডাম্বেল চেনো। ডাম্বেল দিয়ে কি করে বলতো? ডাম্বেল দিয়ে হচ্ছে ধ্যান করা। তোমরা নিশ্চয়ই জিমে দেখেছো এই ধরনের, আমার যদিও ছবি আঁকা ভালো হচ্ছে না, তারপরে তোমরা নিশ্চয়ই জিমে এই ধরনের কিছু ইকুইপমেন্ট দেখেছো। মাঝখানে একটা লম্বা হাতল থাকে আর দুই পাশে দুইটা ভার থাকে, একটা ভার আর এটা একটা ভার। এই মাঝখানের এই হাতলটা ধরে কি করে এই ভারটাকে উত্তোলন করে, এই জিনিসটাকে বলা হয় হলো ডাম্বেল। এটা নিশ্চয়ই তোমরা দেখেছো। তো দেখো একটু খেয়াল করে, আমাদের এই যে নিউক্লিয়াস যেটা, আমাদের এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটাও কিন্তু এখানে এই যে মাঝখানে দেখো হাতলের মতো আর দুই পাশে হচ্ছে ডাম্বেলের মতো বা ভারের মতো হয়ে গেছে। এটাকে তারা বলছে ডাম্বেল আকৃতি। এখানে কি বলা হয়েছে? এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস হচ্ছে কিসের আকৃতি ধারণ করে? ডাম্বেলের আকৃতি ধারণ করে। নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর হচ্ছে কি হয়? সংকুচিত হয়। দেখো এই যে মাঝখান যেটা, সেটাই কিন্তু আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে। এই মাঝ বরাবর সংকুচিত হয়ে ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এই মাঝ বরাবর আস্তে আস্তে সংকুচিত হতে হতে এভাবে হচ্ছে বিচ্ছিন্ন হচ্ছে। এই সংকোচনটা কি শুধু নিউক্লিয়াসের মধ্যেই হয়? অবশ্যই না। এই সংকোচনটা যদি শুধু নিউক্লিয়াসে হতো তাহলে শুধু নিউক্লিয়াসই বিচ্ছিন্ন হতো। দেখো এই যে এখান থেকে হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করতেছে, আবার এখান থেকে হচ্ছে নিউক্লিয়াসটা ভিতরের দিকে প্রবেশ করতেছে। কিন্তু এই সংকোচন কি শুধু নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে? অবশ্যই না। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে পুরোটা গোল ছিল। এই যে দেখো আমি যে জায়গাগুলো মার্ক করতেছি, জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ গোল ছিল। পরবর্তীতে কি হইলো? পরবর্তীতে দেখো এখানে হালকা ভাঁজ দেখা যাচ্ছে, অর্থাৎ ভিতরের দিকে এখান থেকে এইভাবে ভিতরের দিকে এবং এই সাইড থেকে এইভাবে ভিতরের দিকে সংকোচন শুরু হয়েছে। অর্থাৎ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস উভয় জায়গাতেই এই সংকোচনটা দেখা যায়। এই সংকোচনটা দেখো এখানে এসে আরেকটু গভীর হয়েছে, অর্থাৎ এখানে নিউক্লিয়াসে যেমন সংকোচন আছে, এখানে সাইটোপ্লাজমেও সংকোচন আছে এবং সেই সংকোচনটা আরেকটু বেশি হয়েছে। এভাবে আস্তে আস্তে যখন এই সংকোচনটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে কি হয়, এই যে আমি একটু মুছে দিয়ে আরেকবার দেখাই। এই সংকোচনটা যখন বাড়তে থাকে, বাড়তে বাড়তে হচ্ছে একটা পর্যায়ে এইভাবে হচ্ছে সংকুচিত হতেই থাকে। এইভাবে যখন সংকোচনটা চলতে থাকে একটা পর্যায়ে হচ্ছে এগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকতে ঢুকতে এরকম হচ্ছে বিভাজিত হয়ে যায়, মাঝখান বরাবর ভেঙে যায়। ঠিক আছে, সেই স্টেপটাই হচ্ছে এখানে দেখানো হচ্ছে। দেখো এরা সবাই মাঝখান বরাবর ভেঙে গেছে। মাঝখান বরাবর ভেঙে গিয়ে এখানে একটা নিউক্লিয়াস, এখানে আরেকটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, অর্থাৎ দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে। অপত্য মানে কি? তোমরা হয়তো এই টার্মের সাথে অনেকেই পরিচিত না। এই অপত্য শব্দের অর্থ হচ্ছে নিউ। তার মানে অপত্য নিউক্লিয়াস বলতে কি বোঝায়? অপত্য নিউক্লিয়াস মানে নিউ নিউক্লিয়াস। এটা কি আর ভুল হবে কোনোদিন? আশা করি ভুল হবে। অপত্য নিউক্লিয়াস অর্থ তাহলে নিউ নিউক্লিয়াস বা দুইটা নতুন নিউক্লিয়াস। দেখো এখানে এই একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, এই আর একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। পরবর্তীতে যেটা হয়, আচ্ছা পরবর্তীতে যেটা হয়, এখানে যে কোষটা আছে, এই সম্পূর্ণ কোষটাই হচ্ছে তখন কি করে দুইটা কোষে, এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয় জানো? এই প্রক্রিয়ার মাধ্যমে এই যে পুরো একটা কোষ, এই পুরো একটা কোষ হচ্ছে ভেঙে গিয়ে দেখো এই একটা কোষে তৈরি করছে, আবার এই আর একটা কোষ তৈরি করছে, অর্থাৎ দুইটা কোষ তৈরি করে ফেলছে।
ঠিক আছে, দেখো একটা সরল প্রক্রিয়া, অর্থাৎ এখানে একটা জাস্ট সংকোচন হয়েছে মাঝ বরাবর। এই সংকোচন হওয়ার কারণে হচ্ছে একটা কোষ ভেঙে দুইটা নতুন কোষ তৈরি করে দিচ্ছে। এই যে সেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যামাইটোসিস। যে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যামাইটোসিস। আমরা একটু এখানে লেখাটা করি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে, যেটা বলছিলাম, এরকম একটা গোল নিউক্লিয়াস, সেটা হচ্ছে এরকম ডাম্বেল আকৃতির হয়ে যায় এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। যে মাঝ বরাবর একটা সংকোচন ঘটতে থাকে, এটা নিউক্লিয়াসে হয় এবং সাইটোপ্লাজমে হয়। মূলত এটা সাইটোপ্লাজম থেকে শুরু হয়ে নিউক্লিয়াস পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে এই সংকোচন। তো একই সময়ে সাইটোপ্লাজমের মাঝ বরাবর সংকুচিত হয়, যেটা আমি আগেই বলেছি। এভাবে সংকুচিত হইতে হইতে কি হয়, দুইটি অপত্য কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে। কয়টি অপত্য কোষ? দুটি। তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। এটাকে এর জন্য কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। এটাকে কিন্তু প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। ঠিক আছে, আমারটা মনে হয় সুন্দর হইব না। যে দেখো, এই কোষ বিভাজন প্রক্রিয়া অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় চলে আসে। এটা এমসিকিউতে দেয়, অথবা হ্যাঁ, এটা এমসিকিউতে দেয়, অথবা সৃজনশীলের ক নাম্বারে বা খ নাম্বারে চলে আসে। পুরো অ্যামাইটোসিস প্রক্রিয়াটাই সৃজনশীলের খ নাম্বারে বর্ণনা করতে বলা হয়। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আশা করি তোমরা অ্যামাইটোসিস বুঝতে পারছো। ওকে, নেক্সট আমরা বলবো হলো মাইটোসিস। মাইটোসিস পুরো প্রক্রিয়াটা জানার আগে আমরা একটু জানি যে মাইটোসিস কোথায় হয় এবং কেন হয়। মাইটোসিসের ফলে হয়টা কি আসলে, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি যে মাইটোসিস কোথায় হয়। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদি, এরকম বিভাজন দেখা যায়। মানে এইসব জায়গাতে হচ্ছে এই বিভাজনগুলো দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়? এই যে দেখো, কাণ্ড, তারপরে হচ্ছে পাতা, এই যে বর্ধনশীল পাতা যেগুলো, এটা লেখা ছিল, মূলের অগ্রভাগ, এই যে দেখো মূলের যে ভাগগুলা, অগ্রভাগগুলা, এগুলোতে কিন্তু বিভাজন হয়। আহ আর একটু ক্লিয়ার করে যদি বলি, মূলের এই অংশগুলো তো থাকে হলো মাটির নিচে। তো এই মূলগুলোকে তো বিস্তৃত হতে হয়, তাই না? এগুলো তো পানি সংগ্রহ করবে মাটির নিচ থেকে, পুষ্টি নিবে। এর জন্য এই মূলগুলোকে আরো বড় হইতে হয়, এরকম বড় হওয়া লাগে। এরকম যখন বড় হইতে হয়, এরা ক্রমাগত বিভাজিত হতেই থাকে। এই বিভাজন গুলো হয় কিভাবে? এই বিভাজন গুলোর প্রক্রিয়াগুলো হচ্ছে মাইটোসিস। এই প্রক্রিয়াটাই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। এই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে মূলগুলো এভাবে বিভাজিত হতে থাকে। তারপরে কোথায় হয়? বর্ধনশীল পাতা। বর্ধনশীল পাতা মানে হচ্ছে এইগুলা। ঠিক আছে, এগুলো দেখো আস্তে আস্তে কিন্তু বড় হয়ে এরকম বড় পাতায় পরিণত হবে। এই পাতাগুলোই একসময় এই ধরনের পাতায় পরিণত হবে। এগুলো এভাবে যদি বড় হইতে হয়, তাহলে এদের নিশ্চয়ই পাতার কোষগুলোকে বিভাজিত হইতে হবে। আর সেই বিভাজন প্রক্রিয়ার নামই হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, এছাড়া আরো আমরা কোথায় দেখতে পাই? মুকুলে দেখতে পাই, ইত্যাদি এরকম অনেক জায়গাতেই দেখা যায়। আমরা কিন্তু কাণ্ডতেও দেখতে পাই। একটা গাছ যখন ছোট থাকে,
সাপোজ এটা একটা গাছ, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ড্র করতেছি। এই যে গাছটা, এই গাছটাকে সবসময় এরকম ছোটই থাকবে, এই গাছটা অবশ্যই এরকম ছোট থাকবে না, এটা এক সময় বড় হবে। বড় হয়ে কি হবে, বড় হয়ে এরকম একটা বড় গাছে পরিণত হবে। দেখো, বড় হয়ে গাছটা এরকম একটা বড় গাছে এরকম একটা বড় গাছে যদি পরিণত হতে হয়, দেখো এর কাণ্ডগুলো আগে ছোট ছিল, এখন কিন্তু এর কাণ্ডগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, তাই না? তো এটার জন্যই হচ্ছে মূলত আমাদের, আমি অন্য একটা কালার ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো আমি হলুদ কালারটা ইউজ করে দেখাচ্ছি। এই যে ছোট কাণ্ড, এই কাণ্ডই কিন্তু এখন বড় হয়ে একটা বড় কাণ্ড হচ্ছে। অর্থাৎ এই কাণ্ডগুলো বিকশিত হইতে হয়, বিভাজিত হইতে হয়, কাণ্ডের যে কোষগুলো আছে এগুলোকে বিভাজিত হইতে হয়, ক্রমাগত বিভাজনের মাধ্যমে এই কাণ্ডগুলো কিন্তু এরকম বড় হয়। ঠিক আছে, এই বিভাজন প্রক্রিয়ার নাম কি? এই বিভাজন প্রক্রিয়াই হচ্ছে আমাদের মাইটোসিস প্রক্রিয়া। তারপরে এই যে দেখো, এখানে পাতা ছিল হচ্ছে অল্প কয়েকটা। এই যে এই চিত্রটার দিকে খেয়াল করো, হলুদ কালি দিয়ে দেখাচ্ছি। এখানে পাতা ছিল অল্প কয়েকটা, সেটা কি হলো, সেটা হচ্ছে এখন অনেকগুলো পাতা হয়ে গেছে। এখানে কিন্তু অনেক পাতা। এই পাতাগুলো কিভাবে আসলো এবং এই পাতাগুলো কিভাবে বিকশিত হইলো? সবগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে। তারপরে এই যে এত বড় গাছ, এই গাছকে ভারসাম্য রক্ষা দেওয়ার জন্য নিচে নিশ্চয়ই অনেক গভীরে শিকড় আছে। যে এই শিকড় কি আগে এরকম ছিল? দেখো, এই যে শিকড়গুলো, এই শিকড়গুলো ছিল ছোট, এই শিকড়গুলোকে এখন বড় হইতে হচ্ছে। এই শিকড়গুলো যখন বড় হয়েছে, এটাও হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই হয়েছে। এভাবে হচ্ছে আমাদের এভাবে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদে মাইটোসিস কোষ বিভাজন গুলো হয়ে থাকে বিভিন্ন অংশ। আর প্রাণীর দেহে কোথায় হয় মাইটোসিস কোষ বিভাজন? এটা হচ্ছে ভ্রূণের পরিবর্ধনের সময়। আমি একটু লেখাগুলো সব মুছে দিই, তাতে করে বুঝাতে খুব সুবিধা হয়। নতুন করে আরো অনেক কিছু লিখবো, তাই আমি এই লেখাগুলো মুছে দিচ্ছি। আশা করি তোমরা ওগুলো বুঝতে পেরেছো। ওকে। আর প্রাণী দেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। চেঞ্জ করি। আরো কোথায় দেখা যায়? আরো দেখা যায় হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এই ধরনের বিভাজন দেখা যায়। আচ্ছা, আমি জানি তোমরা হয়তো এটা বুঝো নেই যে ভ্রূণের পরিবর্ধনের সময় বলতে কি বোঝানো হয়েছে। আবার প্রাণীর দেহকোষে কিভাবে মাইটোসিস হচ্ছে, এগুলো হয়তো তোমরা বুঝো নাই, আমি ক্লিয়ার করি। ভ্রূণের পরিবর্ধন বলতে বোঝানো হয় ভ্রূণের বিকাশ। ভ্রূণ যখন বড় হইতে থাকে, এটা মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বড় হইতে থাকে। প্রাণীদেহের দেহকোষ যেটা, দেহকোষের বিকাশও ঘটে হলো মাইটোসিসের মাধ্যমে। দেহকোষের বিকাশ হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আবার নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের প্রজননের সময়ও হচ্ছে মাইটোসিস হয়ে থাকে। অর্থাৎ তাদের কোষটা যে ভাগ হচ্ছে, সাপোজ এটা হচ্ছে তাদের কোষ, এই হচ্ছে তাদের কোষ, এই হচ্ছে তাদের কোষের নিউক্লিয়াস সাপোজ, এটা যখন অযৌন জননের মাধ্যমে ভাগ হবে, তখন যেটা হবে যে এই কোষটা অ্যামাইটোসিস প্রক্রিয়ার মতো মাঝ বরাবর ভেঙে যাবে। মাঝ বরাবর ভেঙে গিয়ে তারা এভাবে দুইটা অপত্য কোষ তৈরি করে।
অপত্য কোষ মানে কি বলেছিলাম? অপত্য কোষ মানে দুইটা নতুন কোষ তৈরি করে দেবে। তো এই প্রক্রিয়াটা যখন নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোতে হয় বা প্রাণীগুলোতে, তখন হচ্ছে এটা মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই হয়। কিভাবে হয় বা মাইটোসিস কোষ বিভাজনটা কি সেটা আমরা একটু পরে দেখতে পাবো। তবে কোথায় কোথায় হয় আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি নিয়ে কিছু লেখা এখানে দেওয়া আছে, এগুলো আমরা একটু পড়ি। মাইটোসিস কোষ বিভাজনটি দুইটা পর্যায়ে সম্পন্ন হয়। মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে হচ্ছে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। তোমাদের নিশ্চয়ই কোষের গঠন স্ট্রাকচারটা মনে আছে। আমি আবার এটাকে একটু নিয়ে আসি। আমি এই ছবিটাকে কপি করে আবার এখানে নিয়ে আসি। তাহলে বুঝতে সুবিধা হবে। আমি অন্য আরেকটা স্লাইডে একটা ছবি রেখেছি, ওইটা আমি নিয়ে আসছি। উদ্ভিদ কোষের একটা ছবি আছে, এটাও আমি কপি করে এখানে নিয়ে আসছি। ওকে, এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে একটু রিলেট করতে পারবে খুব সহজে। দেখো, প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের, আচ্ছা মাইটোসিস কোষ বিভাজনটা কি হয়, দুটি পর্যায়ে সম্পন্ন। কি সেইগুলো একটু তোমরা মার্কিং করে পড়াশোনা করবে, তাহলে হচ্ছে পরীক্ষা এমসিকিউ দাগাতে সহজ হবে। তো মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে দুইটা পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। প্রথম পর্যায়ে কিসের? নিউক্লিয়াসের বিভাজন, আর দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়বো সামনে। তবে এখন একটু বোঝানোর জন্য বলি। দেখো, মাইটোসিস প্রসেসটা এখান থেকে শুরু হয়েছে, যে ইন্টারফেস লেখা এই জায়গাটা থেকে মূলত মাইটোসিস প্রক্রিয়া শুরু হয়। এগুলো কি, এই ইন্টারফেস কি জিনিস সেগুলো আমরা একটু পরে দেখতে পাবো। এখানে লেখাও আছে এই যে ইন্টারফেস শব্দটা, আমি আলোচনা একটু পরেই করছি, সমস্যা নেই। তবে একটু খেয়াল করে দেখো, এই ইন্টারফেসের পর থেকে হচ্ছে মাইটোসিস শুরু হয়। তো মাইটোসিস যখন শুরু হচ্ছে তখন এই যে লাল কালিতে আমি দাগিয়েছি এই জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস, এই হলুদ অংশগুলো হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কি হয়? বিভাজন হয়। এই নিউক্লিয়াসটাই মূলত পরবর্তীতে ভাঙতে থাকে। যে দেখো, নিউক্লিয়াসটা ভেঙে এরকম দুইটা পাশে চলে যায়, তারপরে হচ্ছে তার মধ্যে আরো এরকম কিছু ঘটে। তারপরে হচ্ছে দেখো এখানে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, অর্থাৎ এই নিউক্লিয়াসটা ভেঙে মূলত এইরকম দুইটা নিউক্লিয়াস পরিণত হয়। এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে মাইটোসিসের কি হয়? নিউক্লিয়াসের বিভাজন হয়। বুঝতে পারছো আশা করি? প্রথম পর্যায়ে এভাবে হচ্ছে নিউক্লিয়াসের একটা বিভাজন ঘটে। আহ, তো প্রথম পর্যায়ে যে নিউক্লিয়াসের বিভাজনটা ঘটে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে আগে নিউক্লিয়াসের ভাগটা হয়, অর্থাৎ এই নিউক্লিয়াসের বিভাজন মানে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস একটা থেকে কয়টা হয়? দুইটা। ভিডিওটা একটু বড় হবে কারণ এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট থেকে আমি অনেক ইন ডেপথে এগুলোর ডিসকাশন করতেছি, একদম বেসিক পর্যায় থেকে ডিসকাশন করতেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো কেউ অধৈর্য হয়েও না, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দ্বিতীয় পর্যায়ে কি হয়? দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হয়। এবার আমরা দেখবো সাইটোপ্লাজম কিভাবে বিভাজিত হচ্ছে। আমরা একটু ওই পাশটাতে যাওয়ার চেষ্টা করি।
ওকে, এখন সাইটোপ্লাজমের বিভাজন কি হচ্ছে, আমরা নিউক্লিয়াসের বিভাজন দেখছি যে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হয়েছে। কি কি ধাপে হয়েছে, এখানে চারটা ধাপের কথা উল্লেখ করা হয়েছে। এটা গুগল থেকে নেওয়া একটা ছবি, তো এই ছবির মধ্যে হচ্ছে চারটা ধাপ উল্লেখ করা হয়েছে। অনেক হায়ার স্টাডিজ এর বইয়ের মধ্যেও চারটা ধাপে উল্লেখ করা হয়েছে, যদিও আমাদের বইতে পাঁচটা ধাপ লেখা। সেটা নিয়ে আমরা এই ধাপগুলো নিয়ে আমরা পরবর্তীতে পড়বো, সামনে স্লাইড গুলোতে আমরা পড়াশোনা করবো। বাট এইটুকু দেখো, প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হয়, একটা নিউক্লিয়াস এরকম দুইটা নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তারপরে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, এটাতে কি হচ্ছে, এটাকে সাইটোকাইনেসিস বলা হয়, আমরা এটা পড়বো সামনে। তো এই সাইটোপ্লাজমের বিভাজন মানে কি, এই নিউক্লিয়াসের পরে এখানে যে সবুজ অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে, এই যে আমি লাল কালি দিয়ে দাগাচ্ছি, এই অংশগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এই যে লাল রঙের অংশগুলো আমি দাগাচ্ছি যেগুলো, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরের সব জিনিসগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমটা মূলত এখন বিভাজন হওয়া শুরু করে। দেখো তোমরা একটু খেয়াল করে, কোষের একটা ছবি রেখেছি তোমাদের জন্য। এটা মূলত হচ্ছে প্ল্যান্ট সেলের জন্য মাইটোসিস, এটা হচ্ছে প্ল্যান্ট সেলের মাইটোসিস। তো এর জন্য আমরা শুরুতে যে কোষের ছবিটা দেখছিলাম, সেখানে যে প্ল্যান্ট সেল, এই প্ল্যান্ট সেলটা তোমরা একটু খেয়াল করে দেখো। প্ল্যান্ট সেলে সরি, এটাও না, মূলত একটু স্পেসিফিক করে বললে এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, এই গোল অংশটা হচ্ছে নিউক্লিয়াস, আর এর বাহিরে যে জিনিসগুলো আছে এগুলাই হচ্ছে মূলত সাইটোপ্লাজমের অংশ, এগুলোই হচ্ছে সেই সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াসের যেই, সরি, কোষ বিভাজনের যেই দ্বিতীয় স্টেজে কি হয়, সাইটোপ্লাজমটা ভেঙে দেয়, এই সাইটোপ্লাজমটাই মূলত ভাঙে। ভাঙে বলতে মানে বিভাজিত হয়, বিভাজিত হয়ে দুইটা পাশে চলে যায়। দেখো আমার টার্গেট হচ্ছে মূলত, কোষ বিভাজনের মূল টার্গেটই হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি করা। একটা কোষ থেকে যদি দুইটা কোষ হইতে হয়, তাহলে একটা কোষের যে বৈশিষ্ট্য ছিল, এই যে এইটা যে কোষটা, এই কোষের যে বৈশিষ্ট্য ছিল সেটা কি এই পরবর্তী কোষগুলো তো থাকা উচিত না, বা পরে যে দুইটা কোষ তৈরি হবে সেটা তো কি থাকা উচিত না? অবশ্যই উচিত। তো এই কোষটার মধ্যে যে সাইটোপ্লাজম গুলো ছিল, যেই নিউক্লিয়াস ছিল, এই সেম জিনিস যদি পরবর্তী কোষেও থাকতে হয়, তাহলে এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভাগ হইতে হবে। তো প্রথমে কি হইলো, প্রথমে হচ্ছে নিউক্লিয়াসটা ভেঙে গেল। নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে দেখো, এই একটা নিউক্লিয়াস, এই আরেকটা নিউক্লিয়াস, এরকম দুইটা নিউক্লিয়াস। আশা করি তোমরা বুঝতেছো, আমি কিন্তু অনেকবার করে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের। আর এরপরে কি হয়, এরপরে হচ্ছে এই যে সাইটোপ্লাজম যেটা, সেইটার বিভাজনটা হইতে থাকে। এই সাইটোপ্লাজমের বিভাজনে দেখো, সাইটোপ্লাজমটাও মাঝ বরাবর এরকম ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, এই যে দেখো এই দুইটা পাশে চলে গেছে, এই এক পাশের সাইটোপ্লাজম, এই হচ্ছে আরেক পাশের সাইটোপ্লাজম, এরকম দুইটা অংশে ভাগ হয়ে গেছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের এই ভাগটাকে বলা হয় সাইটোকাইনেসিস, আমরা দেখবো, বাট আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা একটু ওই সাইডে চলে যেতে, আচ্ছা আমি একটু পুরো জিনিসটাকে এখন ক্লিয়ার দেখো। Okay. আচ্ছা, এখানে দেখো নিউক্লিয়াসের যে বিভাজন, এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের এই বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ইংলিশে জিনিসটাকে এভাবে লেখা হয়, ক্যারিওকাইনেসিস। এটা মনে রাখার একটা উপায় হচ্ছে, এই যে ক্যারিও, এই শব্দটা আসছে হইলো ক্যারি অন শব্দ থেকে। এই ক্যারি অন হচ্ছে ল্যাটিন শব্দ, এটার অর্থই হচ্ছে নিউক্লিয়াস। তো এখান থেকে মূলত এর নাম দেওয়া হয়েছে ক্যারিওকাইনেসিস। কাইনেসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া, এই যে কাইনেসিস, এই কাইনেসিস শব্দের বাংলা অর্থ যদি বলি তাহলে হচ্ছে ভেঙে যাওয়া, ঠিক আছে। তো আলটিমেটলি যেটা হয়, ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে ভেঙে যাওয়া, অর্থাৎ এখানে নিউক্লিয়াস ভেঙে যায় বা বিভাজিত হয়। এবং সাইটোপ্লাজমের বিভাজনকে
সাইটোকাইনেসিস বলা হয়। সাইটোকাইনেসিস, সাইটো শব্দের অর্থ মানে সাইটো শব্দটা আসছে হলো সাইটোপ্লাজম থেকে। এই যে দেখো এখানে সাইটোকাইনেসিস যেটা লেখা আছে, এখানে যেটা সাইটোকাইনেসিস লেখা ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই সাইটো শব্দটা আসছে হলো সাইটোপ্লাজম থেকে। আর হচ্ছে কাইনেসিস মানে কাইনেসিস ভেঙে যাওয়া, অর্থাৎ সাইটোপ্লাজম ভেঙে যাওয়া বা বিভাজিত হওয়াকে সাইটোকাইনেসিস বলে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়, পরে ক্যারিওকাইনেসিস ও তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এটাকে বলা হয় ইন্টারফেস। তোমরা এই ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ইন্টারফেস নামে একটা শব্দ লেখা আছে। এটা মূলত হচ্ছে একটা প্রস্তুতিমূলক কাজ। আমি একটু জুম করি তাহলে আরো ভালো করে দেখতে পাবো। যে দেখো ইন্টারফেস যে লেখাটা, এই যে এখানের যে ইন্টারফেস লেখাটা, এই ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? একটা প্রস্তুতিমূলক প্রক্রিয়া। এই যে তোমরা পরীক্ষা দিতে যাও, তার আগে কি তোমরা একটা প্রস্তুতি নাও না? অনেক পড়াশোনা করো, তারপরে হচ্ছে অনেক লেখালেখি করো, অঙ্ক পরীক্ষার আগে অনেক প্র্যাকটিস করে যাও অঙ্ক করে বাসায়। এটাকে এক ধরনের প্রস্তুতি না? তো এরকম একটা প্রস্তুতি প্রক্রিয়া হচ্ছে কোষ বিভাজনেও আছে। অর্থাৎ একটা কোষ যে একটা দীর্ঘ সময় ধরে বিভাজিত হইতে থাকবে, এটার আগে হচ্ছে তাকে অনেক প্রস্তুতি নিতে হয়। কি কি ধরনের প্রস্তুতি? অনেক ধরনের প্রস্তুতি হইতে পারে, যেমন হচ্ছে এই কোষ বিভাজিত হইতে গেলে তার হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজন। সে সেগুলোকে ইন্টারফেস পর্যায়ে হয়তো সংগ্রহ করতে থাকে। এই পুষ্টি উপাদানগুলো আগে থেকে সঞ্চয় করে রাখে তার মধ্যে ইন্টারফেস পর্যায়ে, যাতে করে সে হচ্ছে পুরো কোষ বিভাজন প্রক্রিয়ায় পুষ্টিহীনতায় না ভোগে। তো এগুলো হচ্ছে সেই প্রস্তুতিমূলক কাজ। এইটাকে বলা হয় হলো ইন্টারফেস। এই যে প্রস্তুতিমূলক যেই কাজটা, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেস প্রক্রিয়া। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো এবং আমার সাথে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা নোট ডাউন করে রাখতেছো খাতার মধ্যে বা বইয়ের মধ্যে। ওকে, আমরা হচ্ছে এখন দেখব ক্যারিওকাইনেসিস কিভাবে হয়। অর্থাৎ আমাদের যে নিউক্লিয়াসের যে বিভাজনটা, ক্যারিওকাইনেসিস মানে তো নিউক্লিয়াস এর বিভাজন, এর বিভাজন এটা হয় কি কিভাবে সেটা আমরা একটু দেখবো। নিউক্লিয়াস যে বিভাজিত হচ্ছে সেটার হচ্ছে 5টা ধাপ আছে। এই 5টা ধাপেই নিউক্লিয়াস বিভাজিত হয়। এটা প্ল্যান্ট সেলের জন্য 5টা ধাপ, অ্যানিমাল সেলের জন্য 5টা ধাপ। যদিও হায়ার স্টাডিজ এর বইগুলোতে অনেক সময় 4টা ধাপ উল্লেখ করে, বাট আমাদের ক্লাস 8-এর বইতে বা 9-10-এর যে বইগুলো আছে সেগুলোতে মূলত সেগুলোতে মূলত 5টা ধাপের কথা উল্লেখ করা, বাট হায়ার স্টাডিজ এর বইতে অনেক অনেক জায়গাতে 4টা ধাপ উল্লেখ করা আছে। কনফিউশনটা কোথায় সেটাও আমি একটু ক্লিয়ার করি। কনফিউশনটা হচ্ছে যে ধাপ, 5টা ধাপ কি কি সেটা আগে আমরা একটু দেখি। 5টা ধাপ হচ্ছে যে 5টা ধাপে বিভক্ত করা হয়। এই 5টা ধাপ কি কি? এই যে 5টি ধাপ, এই 5টি ধাপ হচ্ছে: প্রথম ধাপ প্রোফেজ, দ্বিতীয় ধাপ প্রোমেটাফেজ, তৃতীয় ধাপ হচ্ছে মেটাফেজ, চতুর্থটা অ্যানাফেজ, আর পঞ্চমটা হচ্ছে টেলোফেজ। এইগুলা হচ্ছে 5টা ধাপ। এই ধাপগুলোর নাম তোমরা মুখস্থ করে ফেলবে। তো আমি যেটা বলছিলাম যে হায়ার স্টাডিজ এর কিছু বইতে ক্যারিওকাইনেসিস যেটা, সেটার 4টা ধাপের কথা উল্লেখ করা হয়েছে, একটা ধাপ বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোন ধাপটা মূলত বাদ দিছে সেটা আমি একটু বলি। হায়ার স্টাডিজ এর বইগুলোতে মূলত এই সেকেন্ড ধাপ যেটা প্রো মেটাফেজ, এটা তারা রাখেনি। এটার পরিবর্তে তারা যেটা বলেছে প্রোফেজ, তারপরে হচ্ছে মেটাফেজে চলে গেছে তারা সরাসরি, তারপরে হচ্ছে অ্যানাফেজ, এরপরে টেলোফেজ। তারা সরাসরি এভাবে 4টা ধাপের কথা উল্লেখ করেছে। তো আমরা সেদিকে যাব না,
আমাদের বইতে যেহেতু 5টা ধাপের কথা লেখা, আমরা 5টা ধাপই আলোচনা করব আমাদের পরীক্ষায়। না হয় আমাদের মার্কস কাটা যেতে পারে। তাছাড়া আমাদের বইতে যেহেতু যেটা লেখা আছে আমরা সেটাই ফলো করার চেষ্টা করব। তো এই স্লাইডের মধ্যে আমি অনেক কিছু লিখে রেখেছি, তোমরা এক নজর একটু দেখো। আরো কোনো কিছু নোট ডাউন করা লাগলে সেটা একটু নোট ডাউন করে নাও। আমি হচ্ছে এরপরে নেক্সট স্লাইডে মুভ করব, সেখানে আমরা হচ্ছে এই 5টা ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আবারও বলছি এই ভিডিওটা একটু বড় হবে, কারণ আমাদের এই টপিকটাই একটু জটিল টপিক। তো এই টপিকটা যদি তোমরা ক্লিয়ার করে যাও তাহলে ক্লাস এটা ক্লিয়ার করতে পারলে 9, 10 একদম ইন্টার পর্যন্ত তোমাদের এই বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি একদম বেসিক থেকেই এগুলো আলোচনা করতেছি, তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কোশ্চেনটা করে রাখতে পারো, আমি হচ্ছে এগুলোর অ্যান্সার করবো। সবার কনফিউশন আশা করি ক্লিয়ার করে দেওয়া হবে। আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই, আশা করি সবাই সবকিছু নোট ডাউন করে নিয়েছে। ওকে, আমরা এখন হচ্ছে মাইটোসিসের ধাপগুলো নিয়ে পড়বো, বা ক্যারিওকাইনেসিসের ধাপগুলো নিয়ে পড়াশোনা করব। ক্যারিওকাইনেসিসের যে ধাপগুলো আছে আমরা আগেই পড়েছিলাম 5টা ধাপ। কয়টা ধাপ? 5টা ধাপ। তোমাদের যদি মনে না থাকে আমার সাথে সাথে আবার এক দফা লিখে নিতে পারো। প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। তোমরা আমার সাথে আরেকবার একটু লিখে নাও। তোমরা আমার সাথে এই লেখাগুলো আরেকবার লিখে নাও, এগুলো যত বেশি পড়বে তত বেশি হচ্ছে ক্লিয়ার হবে। প্রথমে হচ্ছে প্রোফেজ, দ্বিতীয়তে হচ্ছে প্রোমেটাফেজ। আমি কিন্তু আমাদের বইয়ে যেভাবে আলোচনা করা সেটা বলছি। হায়ার স্টাডিজের বইতে কিন্তু প্রোমেটাফেজ ধাপটা বাদ দেওয়া হয়েছে, বাট এটা আমরা বাদ দিব না, আমরা কিন্তু এই জিনিসটা লিখবো কারণ আমাদের বইয়ের মধ্যে এটা দেয়া আছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, এরপরের ধাপ হচ্ছে মেটাফেজ, এটা হচ্ছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ হচ্ছে, আচ্ছা আমার লেখাগুলো একটু বাঁকা হচ্ছে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। আসলে জায়গা নেই বিধায় আমি এখানে বাঁকা করে লিখতেছি। প্রোমেটাফেজ, মেটাফেজ, তারপরে হচ্ছে অ্যানাফেজ, আর 5 নম্বর যে ধাপটা সেটা হচ্ছে টেলোফেজ। তো এই হচ্ছে আমাদের 5টা ধাপ। এই 5টা ধাপ নিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করব। আচ্ছা, আমি শুরু করার আগে, এই ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে একটা জিনিস একটু বলি। এখানে যে 5টা ধাপের নাম আমি লিখেছি, এই যে 5টা ধাপ, এই 5টা ধাপ অনেক স্টুডেন্ট হচ্ছে উল্টাপাল্টা করে লেখে। এই উল্টাপাল্টা করে যে লেখে, উল্টাপাল্টা বলতে আমি বোঝাচ্ছি প্রোফেসর পরে তারা অনেক সময় মেটাফেজ নিয়ে লেখে, তারপরে প্রো মেটাফেজ নিয়ে লিখে বসে, তারপরে হচ্ছে অ্যানাফেজ লিখে, তারপরে হচ্ছে টেলোফেজ লেখে। আবার অনেকে আছে যে প্রোফেজ লিখে তারপর টেলোফেজ লেখে, তারপরে মেটাফেজ লেখে, তারপর অ্যানাফেজ লেখে, এরপরে প্রো মেটাফেজ লেখে। এইভাবে যে এই সিরিয়ালটা উলট পালট করা, এই উল্টা যে সিরিয়াল, এটা কিন্তু করা যাবে না। এটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। কেন করা যাবে না? কারণ এইগুলো হচ্ছে ধাপ। এই ধাপে ধাপেই হচ্ছে কাজগুলো কাজগুলো হয় বা কোর্সটা বিভাজিত হয়। সো আমরা যদি এগুলোকে উল্টাপাল্টা ভাবে লিখি তাহলে সেটার কোনো সিরিয়াল থাকলো না। ঠিক আছে? আমরা নিশ্চয়ই খাবার খাওয়ার সময় একটা সিরিয়াল মেনটেন করে খাই। যদি আমি একটু এক্সাম্পল স্বরূপ এটা বলি, যে আমরা কখনো রান্না না হওয়ার আগে তো আর কাঁচা খেয়ে ফেলি না কোনো কিছু, তাই না? সাপোজ আমরা মাংস খাবো, তো মাংসকে আমরা ভালো করে রান্না করব, তারপরে হচ্ছে সেটাকে খাবারটাকে পরিবেশন করব, তারপরে সেটাকে আমরা খাবো। তো এমন কি কখনো হয়েছে যে আমরা মাংসটা ভালো করে রান্না না করেই খেয়ে ফেলছি কাঁচা? এমনটা তো সম্ভব না, তাই না? বা এটা তো আর কোনো সুন্দর প্রসেস হইল। তো সেটাই বলছিলাম যে আমরা হচ্ছে জিনিসগুলোকে সিরিয়াল মেনটেন করে লেখার চেষ্টা করব, এতে করে হচ্ছে আমাদের ধারাবাহিকতা ঠিক থাকবে। ওকে, তো আমরা এখন হচ্ছে প্রোফেস ধাপটা নিয়ে আলোচনা করি।
প্রোফেজ ধাপটা হচ্ছে আমাদের মাইটোসিসের প্রথম ধাপ। এবং এখানে একটা জিনিস বলা আছে, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এটা কি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কি হয়েছে, এই ধাপে হচ্ছে কোষের নিম্নলিখিত কিছু ঘটনা ঘটে। যেমন কোষের নিউক্লিয়াস হচ্ছে আকারে বড় হয়। ছবিতে যদিও বোঝা যাচ্ছে না ভালো করে, বাট কোষ বিভাজনের প্রোফেজ ধাপটাতে মূলত এই যে এখানে যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, এই সবুজ অংশটা, বা এটা হচ্ছে প্ল্যান্ট সেল, এটার যে হলুদ অংশটা, এগুলো মূলত হচ্ছে একটু বড় হয়। আগে আগে ছিল, এই যে দেখো একটু খেয়াল করে, এই যে এগুলা এগুলো কত ছোট, আর সেটার সাথে তুলনা করতে গেলে এই নিউক্লিয়াসটা কত বড়, তাই না? তো মূলত হচ্ছে এই যে এটার বেলায়ও দেখো, এটার থেকে কম্পারেটিভলি এই নিউক্লিয়াসটা বেশ বড়। তো এগুলো কেন হয়, এইটা কখন হয়, এটা হচ্ছে প্রোফেজ যেই ধাপটা আছে, এই প্রোফেজ ধাপ, এই প্রোফেজ ধাপে হচ্ছে আমাদের নিউক্লিয়াস বড় হচ্ছে। তোমরা যদি একটু ছবিটা মনে রাখো তাহলে এই বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা ধাপের বৈশিষ্ট্যগুলো মনে রাখা খুব ইজি হয়ে যাবে। আর পরীক্ষায় কিন্তু এই ছবি আঁকা লাগবে। এই যে এই ছবি অথবা এই ছবি, এখান থেকে যে কোনো একটা ছবি কিন্তু তোমার পরীক্ষায় আঁকতে হবে সৃজনশীল প্রশ্নের জন্য। এবং এই ছবিগুলো যদি পারফেক্টলি কেউ এঁকে দিয়ে আসতে পারে, এই যে এই পাঁচটা ধাপ, এখানে চারটা ধাপের কথা বলা হয়েছে, যদিও পাঁচটা ধাপ থাকে, এই ছবিগুলো যদি কেউ সুন্দর করে এঁকে দিয়ে আসতে পারো তাহলে হচ্ছে ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে কি হয়, এখানে মূলত নিউক্লিয়াস হচ্ছে আকারে একটু বড় হয়। তারপরে কি আসে, তারপরে হচ্ছে নিউক্লিয়ার জালিকা যেগুলো থাকে সেগুলো ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। ঠিক আছে? তো নিউক্লিয়ার যে জালিকাগুলো আমাদের থাকে, বা নিউক্লিয়ার মেমব্রেন বলা হয় যেগুলোকে, এগুলো হচ্ছে ভেঙে গিয়ে কি গঠন করে, এগুলো ভেঙে গিয়ে হচ্ছে নির্দিষ্ট আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি করে। এটাকে বলা হয় মূলত ক্রোমোসোম। মূলত যেটা হয়, আমি একটু ড্র করি, আমরা নিউক্লিয়াস নিশ্চয়ই আগে পড়ে এসেছি ক্লাস সিক্সে বা এর আগের ক্লাসগুলোতে। তো সেখানে যেটা হয়, এরকম একটা অংশ থাকে, এটা যদি আমাদের নিউক্লিয়াসের আউটার সাইড হয় তাহলে এর মাঝখানে হচ্ছে গোল ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের চারপাশে হচ্ছে এরকম পেঁচানো পেঁচানো কিছু অংশ থাকে। আমি কালারটা চেঞ্জ করে হলুদ কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই যে এরকম হচ্ছে পেঁচানো পেঁচানো সুতার মতো অংশ থাকে। তো এই যে আমাদের নিউক্লিয়াস, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এঁকেছি, বাট এই জিনিসটা তো আরো সুন্দর হয়, বা আমাদের যে ডায়াগ্রাম গুলো থাকে বইয়ের মধ্যে, সেই ডায়াগ্রাম গুলো তো আরো সুন্দর করে আঁকা থাকে। এবং এই নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ওগুলো আমি কিছুই দেখাই না। তো আমি যেটা বলছিলাম, যে আমাদের হচ্ছে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা গুলো থাকে, এগুলো হচ্ছে পরবর্তীতে কি হয় দেখো, এগুলো পরবর্তীতে হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, কালারটা চেঞ্জ করে আমার দেখো, এগুলো ভেঙে গিয়ে হচ্ছে ক্রোমোজোম গঠন করে। ক্রোমোজোম কি, ক্রোমোজোম হচ্ছে সুতার মতো, এই যে দেখো, সুতার মতো অংশের সৃষ্টি করে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, এরকম সুতার মতো কিছু অংশ তৈরি করে। তো এটাকে বলা হয় হলো ক্রোমোসোম। এরপর প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে, এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত হয়। এর পরের স্টেপটা কি হয়, এর পরের স্টেপটা হয় এমন, এই যে লাস্টের যে লাইনটা বলা হয়েছে, এই যে এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে, তারপরে হচ্ছে এখানে দুটি দুটি হচ্ছে ক্রোমাটিড গঠন করে। এখানে কি হয়েছে সেটা আমি একটু ব্যাখ্যা করি, দেখো। মূলত ওই যে সেই নিউক্লিয়াস যেটা এঁকেছিলাম সেইটাই, সেখানে হচ্ছে এটা নিউক্লিওলাস। আর এই যে আমাদের এই যে ক্রোমোজোম যেটা, এই ক্রোমোজোম হচ্ছে ভেঙে গিয়ে ক্রোমাটিড হয়। কিভাবে ভাঙে সেটা আমি একটু দেখাই। এই যে প্রত্যেকটা, এই যে দেখো প্রত্যেকটা যেই
এক একটা ক্রোমোজোম আমি দেখিয়েছি সুতার মতো, এগুলো হচ্ছে এইভাবে ভাঙে। এই সুতার মতো এটা এইভাবে ভাঙে, এটাও এইভাবে 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 ভেঙে। এইভাবে এইভাবে যে ভাঙে, এই যে দেখো একটা মাঝখান বরাবর একটা জায়গাতে এরা মিলিত থাকে আর হচ্ছে দুভাগে বিভক্ত। জিনিসটা যদি আমি একটু দেখাই, এই যে সাদা অংশগুলো যেগুলো, এগুলোতে হচ্ছে এরা মিলিত থাকে, আর তাছাড়া লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। বুঝতে পারছো? এই সেন্ট্রোমিয়ার হচ্ছে, সেন্ট্রোমিয়ারে এরা যুক্ত থাকে আর হচ্ছে এইভাবে লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে যায়। এই পুরো যে জিনিসটা, এটাকে বলা হয় একটা ক্রোমোসোম। সরি, এটাকে বলা হয় ক্রোমাটিড। এটাকে বলা হয় ক্রোমাটিড। এটাকে বলা হয় ক্রোমাটিড। একদম বেসিক থেকে আলোচনা করতেছি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এই যে এইটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা হচ্ছে ভেঙে এই জিনিসটা তৈরি করে। এটা হচ্ছে ক্রোমাটিড। এটা কিভাবে ভাঙে? এটা হচ্ছে এই যে দেখো, লম্বা লম্বি দুইটা ভাগে ভেঙে যাচ্ছে। তো এটা যেই জায়গাটা বরাবর যুক্ত থাকে, এই যে সাদা অংশটা, এই সাদা অংশটার নাম কি? এই সাদা অংশটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সাদা অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। ওখানে আমরা প্রো মেটাফিজ নিয়ে পড়াশোনা করব। তো প্রোফেজ নিয়ে এইটুকুই ছিল। প্রো মেটাফেজ কি হয়? প্রো মেটাফেজ দেখো, এই যে দেখো এখানে শুরুতেই লেখা আছে, এই ধাপটা হচ্ছে আমার, দেখো এখানে লেখা, এই ধাপটি স্বল্পস্থায়ী। এই যে স্বল্পস্থায়ী লেখা, এটার অর্থই হচ্ছে এই ধাপটা মূলত খুব বেশি একটা স্থায়ী না। বা আগের যে প্রো ফেজ যেটা ছিল সেটা একটু খেয়াল করে দেখো, এখানে লেখা ছিল এই ধাপটা হচ্ছে দীর্ঘস্থায়ী ধাপ। ঠিক আছে? এটা লম্বা সময় ধরে চলতে থাকে প্রো ফেজ। আর পরবর্তী যে প্রো মেটাফেজ আছে সেটা হচ্ছে স্বল্পস্থায়ী। এই জন্য মূলত হায়ার স্টাডিজের বইগুলোতে প্রো মেটাফেজকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? তারা প্রো মেটাফেজকে বাদ দিয়ে প্রো মেটাফেজের আলোচনা প্রো ফেজের মধ্যে করে ফেলেছে। বাট আমাদের বইতে যেহেতু প্রো মেটাফেজ আলাদা করে উল্লেখ করা, তাই আমরা প্রো মেটাফেজ আলাদা করে ব্যাখ্যা করব। সেখানে কি হয় দেখো, প্রো মেটাফেজের মধ্যে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। আমরা আগের যে ছবিটা এঁকেছিলাম সেটা একটু নিয়ে আসি। এখানে ছবিগুলো খুব আহ, বোঝানোর জন্য এঁকেছিলাম, তো একদম নর্মাল একটা ছবি হয়ে গেছে, আর তাছাড়া অত বেশি সুন্দর হবে। এই যে দেখো, এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এটার মধ্যে কিন্তু একটা গোলাকার অংশ ছিল। এগুলো কিন্তু সব কালো অংশ হয়। নিউক্লিয়াস, নিউক্লিওলাস বলেই গোলাকার অংশটাকে। এবং এটা কিন্তু অনেক কালো হয়। তো আমার এখানে বোর্ড হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এর জন্য আমি এটাকে রেড কালার দিয়ে ইন্ডিকেট করলাম। তো এটা বলা হয় হচ্ছে নিউক্লিয়, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস বানানটা হয়তো হয়েছে, আবার নাও হতে পারে, ভুলে চলে গেছে। এটা হচ্ছে নিউক্লিওলাস। আশা করি এবার বানানটা ঠিক আছে। তো এই যে নিউক্লিওলাস যেটা গোলাকার গোলাকার অংশ, তারপরে হচ্ছে যে নিউক্লিয়াসের যে চারপাশের এই অংশগুলো, এগুলো হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এগুলা হচ্ছে বিলুপ্ত হয়েছে, এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যায়। এরপরে কি হয়? এরপরে হচ্ছে সেকেন্ড ধাপে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এই যে দেখো একটু খেয়াল করে,
এই যে দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা নিউক্লিয়াস ছিল। এই নিউক্লিয়াসের এই যে নিউক্লিয় লাল অংশ, এই যে লাল অংশ, এটা কিন্তু কি হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে। এটা কিন্তু আর এই ছবিতে নাই, এটা কমপ্লিটলি বিলুপ্ত। ওকে, পরবর্তীতে যেটা হয়, এই নিউক্লিয়াসের যে আউটার মেমব্রেন গুলো, এই আউটার মেমব্রেনও হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হওয়ার পরে সেকেন্ড ধাপে যেটা হয় দেখো, এখানে হচ্ছে কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এটা একটা তন্তু, এটাও একটা তন্তু, এরকম অনেকগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলোকে বলা হয় মূলত স্পিন্ডল তন্তু। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কেন মেটাফেজ যে ধাপটা আছে সেইটার চিত্র দিয়ে এগুলো বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো মেটাফেজ ধাপেও এক্সিস্ট করে, মেটাফেজ ধাপেও এই জিনিসগুলো থাকে, এর জন্যই আমি এটা মেটাফেজ ধাপের চিত্র দিয়ে বোঝাচ্ছি। মূলত প্রোফেজ আর মেটাফেজের মাঝখানের একটা ধাপ হচ্ছে প্রো মেটাফেজ। ঠিক আছে? তো প্রো মেটাফেজে যা থাকে, মেটাফেজে প্রায় সেম জিনিসগুলোই থাকে, সামান্য কিছু চেঞ্জ আসে তার মধ্যে। আমরা সেটা মেটাফেজ ধাপে গেলেই করবো। তবে এই যে তন্তুগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। ঠিক আছে? এই তন্তুগুলি মূলত স্পিন্ডল তন্তু। আমাদের বইয়ের মধ্যেও এই জিনিসটা দেওয়া আছে সুন্দর করে। ওকে, এরপরে কি আছে দেখো, এরপরে যেটা লেখা, এগুলো মাকুর আকৃতি ধারণ করে। মাকু আকৃতি মানে হচ্ছে এই যে এখানে যে শেপটা দেওয়া আছে, এই শেপটাকে মাকু আকৃতি বলা হয়। এই যে এখানে যে শেপটা দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু জুম করে দেখাই। এখানে যে একটা সেমি গোলাকার একটা শেপ দেখতে পাচ্ছ, এটা কি বলা হয় মূলত মাকু আকৃতি, অর্ধ গোলাকার টাইপ। তো এটাই বলা হয়েছে যে এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই এর নাম হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র। মূলত পুরোই কমপ্লিট যে মেকানিজমটাই, জালগুলোর যে কমপ্লিট মেকানিজম, তন্তুগুলো, আহ, এগুলো পুরোটা মিলেই হচ্ছে স্পিন্ডল যন্ত্র গঠন করে। পুরো মেকানিজমটা একসাথে স্পিন্ডল যন্ত্র গঠন করে। আর এই প্রত্যেকটা জালিকা যেটা, এই যে একটা জালিকা, তারপরে এইখানে আরেকটা জালিকা, এখানে আরেকটা জালিকা, এই জালিকা প্রত্যেকটাকে বলা হয় হলো স্পিন্ডল ফাইবার। এই জালিকাগুলোকে প্রত্যেকটাকে সিঙ্গেলি বলা হয় হলো স্পিন্ডল ফাইবার। আর অনেকগুলো স্পিন্ডল ফাইবার একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে, স্পিন্ডল মেশিন বা স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে? অনেকগুলো স্পিন্ডল ফাইবার একসাথে যুক্ত হয়ে দেখো, এই যে পুরো যে মেকানিজমটা হচ্ছে এখানে, এই পুরোটাকে বলা হয় স্পিন্ডল মেশিন বা স্পিন্ডল যন্ত্র। পরবর্তীতে কি দেখো, স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এর মধ্যভাগকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই যে দেখো, এই যে আমাদের যে এই ছবিটা, এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে, এই যে মাঝখানের যে অংশটা যেখানে এই লাল নীল দেখতে পাচ্ছ, এগুলো কি সেটা আমি পরে বলতেছি। এগুলো মূলত মেটাফেজ ধাপে ঘটে, তো আমাদের এই জিনিসগুলো লাগবে না। কিন্তু এই যে মাঝখানের যে দাগানো অংশটা, এই অংশটাকে বলা হয় হলো বিষুবীয় অঞ্চল। এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। ঠিক আছে? নেক্সটে কি আছে দেখি একটু। নেক্সটে যেটা হয় দেখো, প্রাণী কোষের সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মি আবির্ভাব ঘটে, এবং কোষের দুটি বিপরীত মেরুতে
পৌঁছে স্পিন্ডল তন্তু গঠন করে। অর্থাৎ প্রাণী কোষে একটা বৈশিষ্ট্যপূর্ণ জিনিস হয়, দেখো এখানে এই যে এই দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হলো সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল হচ্ছে দুইটা দুই পাশে চলে যাচ্ছে। এটা মূলত এই যে এখানে চলে আসে, আর এইটা মূলত এখানে চলে যায়। তো এই সেন্ট্রিওল দুইটা যখন দুইটা মেরুতে চলে যাচ্ছে, অর্থাৎ উপরে এবং নিচে চলে যাচ্ছে, তারপরে কি হয়, তারপরে হচ্ছে দেখো এই যে এখান থেকে এই সেন্ট্রিওল থেকে দেখো অ্যাস্টার রশ্মি বের হয়, এভাবে রশ্মির মতো কিছু নির্গত হয়। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যাস্টার রে। এটাকে বলা হয় অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। এই অ্যাস্টার রশ্মি কোথায় দেখা যায়? এই অ্যাস্টার রশ্মি শুধুমাত্র এনিমেল সেলে দেখা যায়। কেন এনিমেল সেলে দেখা যায় কেউ বলতে পারো? আমরা বলো তো, এই অ্যাস্টার রশ্মি কেন শুধু এনিমেল সেলেই আমরা দেখতে পাই? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই অ্যাস্টার রশ্মি আমরা শুধুমাত্র এনিমেল সেলে এই জন্য দেখতে পাই যে প্ল্যান্ট সেলে কোনো সেন্ট্রিওলই থাকে না। দেখো এই যে সেন্ট্রিওল যেটা, এই যে সেন্ট্রিওল যেটা, এটা হচ্ছে শুধু এনিমেল সেলের বৈশিষ্ট্য। এনিমেল সেলের মধ্যে সেন্ট্রিওল থাকে, প্ল্যান্ট সেলে কোনো সেন্ট্রিওল থাকে না। তাই হচ্ছে প্ল্যান্ট সেলে অ্যাস্টার রে কেউ, এটা শুধুমাত্র এনিমেল সেলেই দেখা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। পরবর্তীতে কি হয় দেখো, কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছে স্পিন্ডল তন্তু গঠন করে। যে অ্যাস্টার রশ্মিগুলো যেগুলো, এই অ্যাস্টার রশ্মিগুলোই মূলত স্পিন্ডল তন্তুগুলো গঠন করে দিতেছে। দেখো এই সেন্ট্রিওল থেকেই মূলত এই রশ্মিগুলা বের হচ্ছে বা স্পিন্ডল ফাইবার গুলা বের হচ্ছে, ঠিক আছে? এই অ্যাস্টার রশ্মিগুলোই মূলত স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্রে পরিণত। আশা করি বুঝতেছো। তারপরেই কি হয় দেখো, তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে, যেটা আমি বললাম। আর স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলা হয়। ইংলিশে এটাকে বলা হয় স্পিন্ডল ফাইবার। ওকে, ফাইবারের বাংলা হচ্ছে তন্তু, ওখান থেকে বলা হয়েছে স্পিন্ডল তন্তু। তো এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় তাকে বলা হয় ট্রাকশন ফাইবার। এই যে দেখো, প্রত্যেকটা তন্তুকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকেই বলা হয় স্পিন্ডল তন্তু। আর যেগুলা হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় তাদেরকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। আমি একটু যদি বলি, দেখো এই ছবিটা তোমরা একটু খেয়াল করো। এই যে ছবিটা, যদিও ছবিটা একটু ঝাপসা হয়ে গেছে, বাট এখানে একটা ক্রোমোজোম আছে। নিশ্চয়ই আমরা একটু আগে ক্রোমোজোম পড়েছি, তোমাদের মনে আছে? এখানে আরেকটা ক্রোমোজোম আছে। তো দেখো এই যে ক্রোমোজোমটা আর এই যে ক্রোমোজোমটা, এর মাঝখানেও কিন্তু এই যে এখানে কিন্তু স্পিন্ডল ফাইবার ছিল। কিন্তু এই স্পিন্ডল ফাইবার গুলো এই ক্রোমোজোমের সাথে যুক্ত হয়েছে, এটাকে বলা হয় হলো ট্রাকশন ফাইবার। ট্রাকশন ফাইবার। কেন এটার নাম ট্রাকশন ফাইবার বা বাংলায় এটাকে বলা হয় আকর্ষণ তন্তু? মূলত ট্রাকশন শব্দটা আসে হলো অ্যাট্রাকশন থেকে, আকর্ষণ তন্তু। এই ট্রাকশন শব্দটা আসছে অ্যাট্রাকশন থেকে, যার বাংলা অর্থ হচ্ছে আকর্ষণ। তো এর জন্য এটার নাম হচ্ছে বাংলায় আকর্ষণ তন্তু। আশা করি তোমরা বুঝতে পারছো। এই পুরো স্লাইডের মধ্যে আমি অনেক কিছু লিখছি, অনেক নোট ডাউন করে রাখছি। এগুলো তোমরা হচ্ছে একটু এক নজর দেখো, কারো কোনো কিছু নোট ডাউন করা লাগলে নোট ডাউন করে নাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা হচ্ছে লাইক করে দিও। কারো কোনো কনফিউশন থাকলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আর বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে দিও যদি তোমরা উপকৃত হও। একদম বেসিক থেকে আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি।
এতে করে তোমরা খুব ইজিলি চ্যাপ্টারটা ধরতে পারবে। ওকে, আমি হচ্ছে নেক্সট স্লাইডে মুভ করতেছি। নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের মেটাবেস। আজকের এই লেকচারে আমি শুধু হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন যেটা সেটা নিয়েই আমরা আলোচনা করব। এর বাইরে আমরা আর কোনো টপিক আলোচনা করব না, তাহলে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আজকে আমরা হচ্ছে মেটাফেজ এখন করব। মেটাফেজ কি? মেটাফেজে হচ্ছে দুইটা ধাপ থাকে। একটা হচ্ছে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্র বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। দেখো একটু খেয়াল করে, এটা আমি অ্যানিমেল সেল থেকে বুঝাই। দেখো, এটা হচ্ছে আমাদের মেটাফেজ ধাপ। এই যে এইটা হচ্ছে আমাদের মেটাফেজ ধাপ। এই মেটাফেজ ধাপে কি হয়? এই মেটাফেজ যে ধাপটা, এই ধাপে মূলত দেখো ক্রোমোজোম গুলা কোথায় চলে আসছে, মাঝখান বরাবর বিষুবীয় অঞ্চল। তোমরা একটু আগের স্লাইডেই পড়েছো, এই মাঝের অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। দেখো ক্রোমোজোম গুলা এই মাঝ বরাবর অঞ্চলে চলে আসে আর হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। দেখো, আমি তোমাদেরকে ক্রোমোজোমের গঠনটা বলেছিলাম, এরকম একটা অংশ, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেটার সাথে হচ্ছে এখানে সুতার মতো অংশগুলো যুক্ত থাকে এরকম করে। এটাই হচ্ছে মূলত আমাদের ক্রোমোজোমের গঠন। আচ্ছা, আমি ছবিটা আরেকটু সুন্দর করে আঁকি। এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। এটা হচ্ছে ক্রোমোজোম। তোমরাও তোমাদের বইয়ের মধ্যে দেখতে পাবে এরকম একটা চিত্র। তোমাদের এই মাইটোসিস কোষ বিভাজনের যে চিত্রগুলো দেয়া, সেখানে এরকম চিত্র আছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের কি হয় দেখো, এই ক্রোমোজোমের এই মাছের মাঝখানের যে গোলাকার অংশটা, এটাই মূলত সেন্ট্রোমিয়ার। এটা আমি একটু আগে তোমাদেরকে বলে এসেছি। এই সেন্ট্রোমিয়ার, সরি, সেন্ট্রোমিয়ার, এই যে সেই সেন্ট্রোমিয়ার অংশটা, এই সেন্ট্রোমিয়ারটাই মূলত কি হয়, এখানে স্পিন্ডল তন্তুগুলোর সাথে যুক্ত হয়। মূলত যেটা হয়, এই যে ক্রোমোজোমটা, এটা হচ্ছে রোটেট হয়। ক্রোমোজোমটা রোটেট হয়, রোটেট হয়ে তখন হচ্ছে এরকম হয়ে যায়। এই যে রোটেট হয়ে এরকম, এরকম হইলে তারপর হচ্ছে এই সেন্ট্রোমিয়ারের সাথে হচ্ছে ট্র্যাকশন ফাইবারটা এভাবে যুক্ত হয়। এই যে ট্র্যাকশন ফাইবার, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়, তারপর হচ্ছে ক্রোমোজোম চলে আসে। আশা করি তোমরা বুঝতেছো। এই যে দেখো, এই চিত্র তো দেখা যাচ্ছে ক্রোমোজোম গুলো। এই যে ক্রোমোজোম যেটা, এই যে ক্রোমোজোম বা এখানের যে ক্রোমোজোম গুলো, এগুলো হচ্ছে রোটেট হয়ে রোটেট হয়ে চলে যায়। তারপরে হচ্ছে রোটেট হয়ে যখন এরকম হয়, তখন হচ্ছে এইটার যে এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে ট্র্যাকশন ফাইবার গুলো যুক্ত হয়। আচ্ছা, মেটাফেজের এর পরের ধাপটা হচ্ছে, এই ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা ও খাটো দেখায়। এই ধাপে ক্রোমোজোম গুলা হচ্ছে অনেক মোটা এবং খাটো হয়। এখানে ছবিতে বোঝা যাচ্ছে না ভালো করে, তারপরে যদি একটু বলি, দেখো এই যে দেখো, এখানে লাস্টের যে ছবিটা, এই যে ছবিটা, এই ছবিতে দেখো ক্রোমোজোম গুলো কত ছোট ছোট দেখাচ্ছে। কিন্তু এখানের ক্রোমোজোম গুলো তুলনামূলক একটু বড়। এই ক্রোমোজোম গুলো তুলনামূলক একটু বড়। আমি যদি আরেকটু পাশের ছবিটা থেকে দেখাই তোমাদেরকে, তাহলে দেখতে পাবো, এই যে দেখো এখানে কি হচ্ছে, এখানে এই যে ক্রোমোজোম গুলো, এটা হচ্ছে প্ল্যান্ট সেলের জন্য ডিসকাশন। তো প্ল্যান্ট সেলের এই ছবিটাতে দেখো, এই যে ক্রোমোজোম আর এই যে ক্রোমোজোম বা এই যে ক্রোমোজোম, এগুলা কিন্তু বেশ বড় বড়, ঠিক আছে। তো এই মেটাফেজ ধাপ, এটা হচ্ছে আমাদের মেটাফেজ ধাপের চিত্র। তোমাদেরকে যদি আমি একটু করে নেই, তাহলে দেখতে পাবে যে দেখো, এটা মেটাফেজ ধাপের চিত্র। তো এখানে কি হয়, মেটাফেজ ধাপ মূলত ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে চলে আসে এবং হচ্ছে তোমার ক্রোমোজোম গুলা সবচেয়ে মোটা এবং খাটো দেখা যায়।
এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কিন্তু পরীক্ষায় চলে আসে। মেটাফেজ ধাপ পরীক্ষায় এরকম এমসিকিউতে কোশ্চেন আসে যে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে মোটা এবং খাটো দেখা যায়, সেটা কিন্তু মেটাফেজ ধাপ। এই কোশ্চেনটা, এই পয়েন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো এবং আমার সাথে সাথে ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট ডাউন করে নিয়েছি। আমি হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তার আগে আমি একটু দেখি আমার রেকর্ডিংটা ঠিক মতো হচ্ছে কি। হ্যাঁ, আমার রেকর্ডিং ঠিক মতোই হচ্ছে, বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। দেখো অলরেডি 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। তো আমি হচ্ছে অ্যানাফেজ ধাপটা এখন আলোচনা করব। অ্যানাফেজ ধাপে কি হয় দেখো, অ্যানাফেজ ধাপ হচ্ছে কোষ বিভাজনের চতুর্থ ধাপ। এটা হচ্ছে চতুর্থ ধাপ, ঠিক আছে। তো প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। বুঝতে পারছো কি হচ্ছে? দেখো আমাদের এই যে এইটা ছিল একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা এইখান বরাবর হচ্ছে, এদিক বরাবর হচ্ছে ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হয়, এরকম হয়ে যায়। এরকম হয়ে যায় এবং এদের এই দুইটা, এই যে মাঝ বরাবর ভেঙে গিয়ে দুইটা প্রান্ত তৈরি হয়। এই দুইটা প্রান্ত দুই দিকে চলে যায়। দেখো এখানে যে ক্রোমোজোমটা ছিল, আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে। ছবিটা যদি অত ক্লিয়ার না, আসলে ইন্টারনেট থেকে নেওয়া তো, এর চেয়ে ভালো ছবি আর পাইনি। তো এখানে যে ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমটা কি হয়, এই ক্রোমোজোমটা হচ্ছে এরকম। এই যে দেখো, এই সেই ক্রোমোজোম। ভালো করে আরেকবার একটা ক্রোমোজোম আঁকি এখানে, বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের এখানে হচ্ছে সুতার মতো অংশগুলো, এই হচ্ছে আমাদের ক্রোমোজোম। তো এটাতে মূলত যেটা হয়, এই যে মাঝ বরাবর হচ্ছে এইভাবে ভাঙতে থাকে, ঠিক আছে। এভাবে ভেঙে গিয়ে নিচের এরকম দুইটা অপত্য সাইড তৈরি করে, ঠিক আছে। এইগুলোকে বলা হয় হচ্ছে কি, এইটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম। আর নিচের এই যে ভাগ হয়ে যাওয়া অংশগুলো, এই যে এইটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। এই অংশটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। তো দেখো আমি একটু চিত্র থেকে দেখাই। চিত্রতে এই যে এই ছবিটা হচ্ছে এই চিত্রতে ছিল, আর এই ছবিটা হচ্ছে এই চিত্রতে দেখা যাচ্ছে। কি হচ্ছে, এই যে মাঝ বরাবর যেই অংশগুলো, এই মাঝ বরাবর এখানে কি থাকে, এখানে সেন্ট্রোমিয়ার থাকে। এই সেন্ট্রোমিয়ার বরাবর অংশগুলো হচ্ছে কি হয়, ভেঙে যায়। ভেঙে গিয়ে দেখো এই যে এই পাশটা, এই পাশটা হচ্ছে একটা পাশ এখানে চলে গেছে, অপর পাশটা হচ্ছে এইখানে চলে আসছে। অর্থাৎ সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোম গুলো ভেঙে গিয়ে সেটা কি করে, সেটা হচ্ছে মেরু প্রান্তের দিকে চলে যায়। এটা একটা মেরু, যে দেখো এটা একটা মেরু, এটাও আরেকটা মেরু সাইড। অনেকটা পৃথিবীর মতো। পৃথিবীতে কি মেরু আছে না? পৃথিবীতে দুইটা মেরু আছে, একটা হচ্ছে উত্তর মেরু, আরেকটা হচ্ছে দক্ষিণ মেরু। অনেকটা পৃথিবীর মতো। এই যে একটা মেরু, এটা একটা মেরু, ধরি এটা উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। তো দেখো এটা হচ্ছে উত্তর মেরুর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। মানে এটা জাস্ট আমি পৃথিবীর মতো করে বললাম। তো এই ক্রোমোজোম গুলো হচ্ছে মেরু অঞ্চলের দিকে শিফট করে, আর এই ক্রোমোজোম গুলো মেরু অঞ্চলের দিকে শিফট করে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, এগুলো অ্যানাফেজ ধাপের মধ্যে ঘটতে থাকে। তারপর কি হয় দেখো, ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা আমরা বললাম। এই যে ক্রোমোজোম, এই যে আমাদের ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা কি হয়, এই ক্রোমোজোমটা হচ্ছে বিচ্ছিন্ন হয়। বিচ্ছিন্ন হয়ে মানে ভেঙে যায়, ভেঙে গিয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করে। এই ক্রোমাটিড গুলো হচ্ছে আবার কি হয়, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে দুই দিকে মুভ করে। দেখো এইদিকে চলে গেছে, আবার এদিকে চলে গেছে, অর্থাৎ দুইজন দুজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়।
এই ক্রোমাটিড গুলোকে তখন কি বলে? অপত্য ক্রোমোজোম বলে। এগুলোকে অপত্য ক্রোমোজোম বলে। বুঝতে পারছো? অপত্য মানে কি? নতুন। আর ক্রোমোজোম তো ক্রোমোজোম, নতুন ক্রোমোজোম, অর্থাৎ দেখো এরা পরবর্তীতে হচ্ছে ক্রোমোজোমে পরিণত হচ্ছে, তাহলে এর জন্য এদেরকে নতুন ক্রোমোজোম বলা হচ্ছে। ঠিক আছে? এরপর ক্রোমোজোম গুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে, যেটা ক্রোমোজোম গুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। যেটা বলছিলাম যে পৃথিবীর মতো এদের যে একটা মেরু আছে, তো এই ক্রোমোজোম গুলো কি করে? ক্রোমোজোম গুলো তো ভেঙে গিয়ে ক্রোমাটিডে পরিণত হয়। আর এই ক্রোমাটিডের অর্ধেকটা হচ্ছে এদিকে চলে আসতেছে, আরেকটা হচ্ছে দক্ষিণ মেরুর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, দুইটা দুই মেরুর দিকে চলে যাচ্ছে। এই সময় কি হয়? এই সময় হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলো ইংরেজি বর্ণমালা VL JI এগুলোর আকৃতি ধারণ করে। যে VL JI এগুলো ধারণ করে মূলত যেটা হয় সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে একটু বলি, এই যে অ্যানাফেজ ধাপে এগুলো আসা, দুইটা দুই দিকে চলে যাচ্ছে না বিচ্ছিন্ন হয়ে, যেটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে ওই দিকে চলে গেছে অর্ধেক, এইদিকে চলে আসছে অর্ধেক। তো এইগুলো আসা যাওয়ার পথে দেখো এটা অনেকটা এল শেপ হয়ে গেছে, উল্টা এল, বা এটার কথা যদি বলি এটা অনেকটা এল শেপ হয়ে গেছে। আবার দেখো এটা অনেকটা ভি শেপ হয়ে গেছে, এই যে এটা ভি শেপ হয়ে গেছে। তো এটাই তারা বলছে যে ক্রোমোজোম গুলো ইংরেজি বর্ণমালার, হ্যাঁ ক্রোমোজোম গুলো ইংরেজি বর্ণমালার VLJI আকৃতি বিশিষ্ট হয়। তখন হচ্ছে ক্রোমোজোম গুলো ইংরেজি বর্ণমালার এই VLJI এগুলোর আকৃতি ধারণ করে। এগুলো মূলত চলাচলের মুভমেন্টের উপর ভিত্তি করে এগুলো এরকম আকৃতি ধারণ করে। ঠিক আছে? তো আশা করি সবাই অ্যানাফেজ ধাপটা বুঝতে পেরেছো। এরপরে আমরা টেলোফেজ ধাপ নিয়ে আলোচনা করব। ওকে, এটা হচ্ছে আমাদের কোষ বিভাজনের 5 নাম্বার ধাপ এবং এটাই আমাদের সর্বশেষ ধাপ। এটা পঞ্চম ধাপ। ওকে, এখানে কি হয়? অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এই যে দেখো এখানে যে অপত্য ক্রোমোজোম গুলো, যে অপত্য ক্রোমোজোম এগুলা হচ্ছে বিপরীত মেরুতে এসে পৌঁছায়, এখানে এসে পৌঁছায়। পৌঁছানোর পর কি হয়? এরপর উভয় মেরুর দিকে ক্রোমোজোম গুলো ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। দেখো এখানে যে নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াসটা হচ্ছে মূলত এই অপত্য ক্রোমোজোম গুলো হচ্ছে আগে এখানে চলে আসে এবং এখানে মেরুর দিকে চলে আসে। তারপরে কি হয়? সেগুলো আবার হচ্ছে এই নিউক্লিয়ার পর্দার মাধ্যমে, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। এর ফলে সেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে চলে যায়, মানে অপত্য ক্রোমোজোম গুলো এই নিউক্লিয়ার পর্দার ভিতরে ঢুকে পড়ে বা নিউক্লিওলাসেরও তখন আবির্ভাব ঘটে। মূলত যেটা হয়, আমি যদি আরেকটু সহজে বুঝাই তোমাকে, দেখো আহ, এখানে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ক্রোমোজোম গুলো মেরুর দিকে চলে যাচ্ছে, এই অপত্য ক্রোমোজোম গুলো মেরুর দিকে চলে যাচ্ছে। এগুলো চলে যাওয়ার পরে এগুলো যখন এইখানে আসে টেলোফেজ পর্যায়ে, তখন যেটা হয় যে এই অপত্য ক্রোমোজোম গুলোর চারপাশ ঘিরে হচ্ছে এরকম নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটে এবং এই যে নিউক্লিয় লাস যেটা, এটা এটা এটার আবির্ভাব ঘটে। তারপরে হচ্ছে এখানে মূলত একটা কমপ্লিট নিউক্লিয়াসের মতো তৈরি হতে থাকে। সেই ঘটনাটা এখানেও ঘটে, এখানে মূলত আরেকটা কমপ্লিট নিউক্লিয়াস তৈরি হতে থাকে। দেখো আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ, এই যে একটা কোষ, এই একটা কোষ থেকে দুইটা কোষ বানানোই আমাদের মূল টার্গেট ছিল। তো একটা কোষ থেকে যদি আমরা দুইটা কোষ বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সেই কোষটাকে মাঝ বরাবর ভেঙে ফেলতে হবে বা কিছু একটা করতে হবে যাতে করে দুইটা কোষে হচ্ছে এই একটা কোষের যা বৈশিষ্ট্য ছিল সেগুলো থাকে। যে একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, তাহলে সেটা যদি দুইটা কোষ তৈরি করে তাহলে কি সেটার মধ্যেও দুইটা কোষের নিউক্লিয়াস থাকা লাগবে? দেখো সেই নিউক্লিয়াস দুইটাই এখানে পুনরাবির্ভাব ঘটতেছে। তারপরে কি হয়? দেখো প্রাণী কোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওলের সৃষ্টি হয়।
আমি তোমাদেরকে বলেছিলাম সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য, এর জন্য প্রাণী কোষের উভয় মেরুতেই সেন্ট্রিওল তৈরি হয়। দেখো এই যে দেখো, এটা হচ্ছে সেই সেন্ট্রিওল, এটা হচ্ছে সেই সেন্ট্রিওল, এগুলো হচ্ছে প্রাণী কোষের মধ্যে চলে আসে। তারপরে কি হয় আমরা আরেকটু দেখি, আমি একটু ওই পাশে এটা মিউট করে নিয়ে দেখতে পাবো। এই অবস্থায় ক্রোমোজোম গুলো সরু ও লম্বা আকার ধারণ করে। তারপর কি হয়, ক্রোমোজোম গুলো আবার সেই সরু ও লম্বা আকার ধারণ করে এবং পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। সবাই কি হয়, আবার পেঁচিয়ে যায়, আবার পেঁচিয়ে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করে। এই যে নিউক্লিয়ার রেটিকুলাম এরকমই আবার তৈরি করে, ঠিক আছে। এভাবে হচ্ছে কি হয়, দুটি অপত্য নিউক্লিয়াসের গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আমি একটু আগে এটা বলেছিলাম, যারা ভুলে গিয়েছো তাদের জন্য আবার লিখতেছি, নিউক্লিয়াসের বিভাজন। ওকে, আমাদের টার্গেট ছিল মূলত একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি করা, সেটাই আমরা করে ফেলেছি। এইভাবে হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। দেখি আমরা নেক্সট স্লাইড আর কিছু আসি কিনা। আর নেক্সটে আমাদের আরেকটা স্লাইড আছে, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। এবার হচ্ছে আমরা এই যে ক্যারিওকাইনেসিস যেটা টেলোফেজে পড়লাম, দেখো এখানে একটা নিউক্লিয়াস ছিল, সেখান থেকে হচ্ছে এই একটা নিউক্লিয়াস হয়েছে, এই আর একটা নিউক্লিয়াস হয়েছে, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। এবার আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমাদের একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি করতে হবে। একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি করা হবে। এখন নিউক্লিয়াস তো আমি দুইটা পেয়ে গেছি, তাহলে আমার কি দরকার, এখন সাইটোপ্লাজমীয় উপাদান হচ্ছে দুই ভাগে ভাগ করা দরকার। এই যে সাইটোপ্লাজমীয় উপাদানগুলো, এগুলোকে দুইটা ভাগে সমান ভাগে ভাগ করে ফেলা দরকার। এই জিনিসটা মূলত এখন হবে। এখন যে প্রসেসটা আছে, এই প্রসেসটা হচ্ছে অনেকটা আমাদের অ্যামাইটোসিস যে প্রক্রিয়াটা সেটার মতো। আমি আবারও বলছি, এই প্রসেসটা অনেকটা অ্যামাইটোসিস প্রক্রিয়ার মতো, সম্পূর্ণ অ্যামাইটোসিস প্রক্রিয়া যেমন, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে দেখো, এই যে দেখো সাইটোকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস কি হয়, নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার পর সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হতে থাকে। তখন কি হয়, টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় অঞ্চলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কার জন্য কোষ প্লেটটা গঠন করে? মূলত হচ্ছে উদ্ভিদ কোষের জন্য। আমি একটু দেখাই তোমাদেরকে, এগুলো একটু মুছে দিলাম, তারপরে তোমরা লেখাগুলো তুলে নিচ্ছ। ওকে, দেখো এই যে বিষুবীয় অঞ্চল যেটা উদ্ভিদ কোষে, এই বিষুবীয় অঞ্চলে হচ্ছে কি করে যে প্লেটের মতো একটা অংশ তৈরি করতে থাকে, এটাকে বলা হয় হচ্ছে কোষ প্লেট। এটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়, ঠিক আছে। তো কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কি করে কোষ প্রাচীর গঠন করে। কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তাই কোষ প্লেট কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষে দেখা যায়। ফলে এটি মাতৃকোষের, একটি মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। দেখো এই যে এখানে যে কোষ প্লেটটা গঠন করা হয়েছে, এই কোষ প্লেটটা আস্তে আস্তে কি করে দুইটা কোষে ভাগ করে ফেলতেছে। দেখো এই যে দুইটা কোষে ভাগ করে ফেলতেছে, ঠিক আছে। এভাবে করে দুইটা কোষ তৈরি হচ্ছে, দুইটা অপত্য কোষ। এটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। অপরদিকে প্রাণী কোষে কি হয় দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আমি মূলত প্রাণী কোষের কথাই বলছিলাম তখন, যে প্রাণী কোষের এই বিভাজনটা অনেকটা অ্যামাইটোসিসের মতো। নিউক্লিয়াসের বিভাজনের সাথে কি হচ্ছে, কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি ভাঁজের সৃষ্টি হচ্ছে বা দুটি খাঁজের সৃষ্টি হচ্ছে। কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। পুরো প্রসেসটা আমি যদি একটু চিত্র থেকে বোঝাই তোমাকে, দেখো মূলত আমরা মেটাফেজ বসার পর থেকেই দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে বিষুবীয় অঞ্চল বরাবর একটা ভাঁজ দেখা যায়, যে ভাঁজটা
এই ভাঁজটাই মূলত আস্তে আস্তে হচ্ছে তীব্র আকার গঠন করে। দেখো কত গভীর একটা ভাঁজ হয়ে গেছে বা ভাঁজ হয়ে গেছে। এটাই মূলত হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে এইভাবে ভেঙে ফেলে দুইটা কোষ তৈরি করে দিচ্ছে। একটা কোষ আরেকটা কোষ, ঠিক আছে। এইটা মূলত ওই যে দেখো সেই আমাদের সে ডাম্বেল আকৃতির তার ধারণ করছে অনেকটা, ঠিক আছে। ওইটা থেকে মূলত দুইটা কোষ তৈরি হচ্ছে, এভাবে হচ্ছে সাইটোকাইনেসিস শেষ হয়ে যাচ্ছে। দেখো এখানে সাইটোকাইনেসিস এর প্রসেসটা এখানে লেখা কি হয়, মুভ ইনওয়ার্ড মানে ভিতরের দিকে ভাঁজ হচ্ছে, ভিতরের দিকে ভাঁজ হচ্ছে, ভাঁজ হয়ে আস্তে আস্তে ভেঙে গিয়ে দুইটা উপাদান তৈরি করে, মানে দুইটা কোষ তৈরি করে দিতেছে, যেটাকে বলা হয় অপত্য কোষ। আবার এই সাইডেও হচ্ছে প্ল্যান্ট সেলের জন্য দেয়া। প্ল্যান্ট সেলে কি হচ্ছে, দেখো প্ল্যান্ট সেলে হচ্ছে এভাবে কোষ প্লেট চলে আসতেছে, কোষ প্লেট এসে তারপরে হচ্ছে দুইটা ভাগ করে দিতেছে। এটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিসের প্রসেস। আচ্ছা, এরপরে মাইটোসিসের একটা বৈশিষ্ট্য আলোচনা করা আছে এখানে কিছু, সেটা আমরা একটু দেখি। উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদ দেহের কোষে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, আর হচ্ছে সম আকৃতির সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। দেখো এখানে যেটা হয় মূলত মাতৃকোষের নিউক্লিয়াস যেটা, ওই যে নিউক্লিয়াস হচ্ছে কি করে একবার বিভাজিত হয়, ঠিক আছে। আর সেটা বিভাজিত হয়ে কি হয়, দুটি অপত্য কোষের সৃষ্টি করে বা দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে একটা নিউক্লিয়াস। কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা কি থাকে, সমসংখ্যক থাকে, ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যাটা থাকে হলো সমসংখ্যক। আমি একটু আগের স্লাইডে যাই তাহলে তোমাদেরকে দেখানো যাবে। দেখো এখানে এখানে কয়টা ক্রোমোজোম ছিল, এখানে মূলত এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা, এখানে মূলত চারটা ক্রোমোজোম ছিল। দেখো পরে পরের এই অংশটাতে মেটাফেজ ধাপে কিন্তু এই চারটাই ক্রোমোজোম। তারপরে কি হয় দেখো, তারপরে এরপরে এখানেও দেখো চারটাই কিন্তু ক্রোমোজোম, ঠিক আছে। এই যে এই পাশেও কিন্তু চারটাই ক্রোমোজোম। যখন এখান থেকে দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে তখনও কিন্তু এক দুই তিন চারটাই ক্রোমোজোম। অর্থাৎ কোষ বিভাজন প্রক্রিয়া কি হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস কিন্তু সমসংখ্যক থাকতেছে। সরি নিউক্লিয়াস না, ক্রোমোজোম হচ্ছে সমসংখ্যক থাকতেছে, নিউক্লিয়াস হচ্ছে একটা থেকে দুইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ক্রোমোজোম সংখ্যাকে আমাদের নেক্সট স্লাইডের যে একটা ছবি দেয়া, এই যে ছবিটা, এই ছবিটা মূলত এই ক্রোমোজোম সংখ্যাটাকেই 2n বলা হচ্ছে। 2n কি হয়, 2n হচ্ছে বিভাজিত হয়ে সেই 2n থেকে যাচ্ছে, বুঝতে পারছো। এটাই এখানে বলা যে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে কিন্তু সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম থাকে। দেন কি হয়, মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য এবং পুষ্ঠে বৃদ্ধি পায়। এটা তো আমরা আগেই বলেছি, এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যু কোষের সংখ্যা কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। ভাজক টিস্যু কি, ভাজক টিস্যু হচ্ছে যে সকল টিস্যু বিভাজনে সক্ষম। ভাজক টিস্যু কি, ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের যে সকল টিস্যু বিভাজনে সক্ষম সেগুলোকে বলা হয় ভাজক টিস্যু, ঠিক আছে। এগুলোর হচ্ছে কোষের সংখ্যা, ভাজক টিস্যুর কোষের সংখ্যার কি হয়, বৃদ্ধি ঘটে, ঠিক আছে। এরপরে মাইটোসিসের কিছু বৈশিষ্ট্য এখানে আছে, যেমন মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয়। দেখো মাতৃকোষ মানে যেই কোষটা হচ্ছে বিভাজিত হবে সেটাকে বলা হয় মাতৃকোষ। এখানে লিখে দিই,
যেই কোষটা বিভাজিত হবে এটাকে বলা হয় মাতৃকোষ। যে কোষ বিভাজিত হবে এটাকে মাতৃকোষ বলে, ইংলিশে এটাকে বলা হয় মাদার সেল। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইটোসিস। এই যে দেখো এই ছবিতে মাইটোসিস কোষ বিভাজন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 2n থেকে হচ্ছে, একদম লাইট যে রেড কালার যেটা, এই যে এটা এখান থেকে হচ্ছে বিভাজন শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সেই মাদার সেল বা মাতৃকোষ। সেটা হচ্ছে বিভাজন হয়ে দুইটা নিউ সেল বা অপত্য কোষের সৃষ্টি করছে। ঠিক আছে, থার্ড বিশিষ্ট কি? থার্ড বিশিষ্ট হচ্ছে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে। দেখো সমগুণ সম্পন্ন বলতে বোঝানো হয়েছে এখানে যেই ক্রোমোজোম গুলো ছিল এখানেও ঠিক সেম ক্রোমোজোম গুলোই থাকবে, মানে ক্রোমোজোমের সংখ্যা হেরফের হবে না। এখানেও 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, এটা জাস্ট প্রতীক অর্থে লেখা 2n। তো এখানেও হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, এখানেও 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। তারপরে কি হয় দেখো, চতুর্থ ধাপে এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। যেটা আমি আগেই বলেছি যে মাদার সেলের 2n ছিল আর এখানেও অপত্য কোষের 2n আছে, এটাই। তারপরে হচ্ছে 5 নম্বর যে বৈশিষ্ট্য, এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়। এটা আমরা আগেই দেখেছি যে প্রত্যেকটা ক্রোমোজোম কি হয়, লম্বালম্বি দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ফলে সৃষ্ট নতুন কোষে দুটিতেই হচ্ছে কি থাকে, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে কি বলা হয়, সমীকরণিক বিভাজন বলা হয় বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। ইংলিশে কি বলে, ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। ওকে, আশা করি তোমরা পুরো টপিকটা বুঝতে পারছো মাইটোসিসের। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।